অল ডব্লিউপি কেপি ম্যাথ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সিরিজের 17 নম্বর সেটে তোমাকে স্বাগত জানাই। এই সেটে 2015 সালের ডব্লিউপি কনস্টেবলের যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার ম্যাথ কোশ্চেন নিয়ে আজ তোমার সাথে অ্যানালিসিস করব। চলো শুরু করে দাও, তুমিও আমার সাথে ভিডিও পজ করো, নিজে ম্যাথ সলভ করো এবং উত্তরের সঙ্গে মিলাও, দিয়ে লাস্টে গিয়ে বলো কতগুলো তুমি ঠিক করেছো, অর্থাৎ তোমার প্র্যাকটিস কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সামনেই পরীক্ষা চলে আসছে। এছাড়াও আমার এই চ্যানেলে বিভিন্ন পরীক্ষার যেমন আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি, ম্যাথ তো হচ্ছেই, তার সাথে সাথে জেনারেল নলেজ এবং রিজনিংও হচ্ছে, এবং একদম বেসিক টু হিরো লেভেল করার জন্য চ্যাপ্টার ওয়াইজও অ্যানালিসিস চলছে। সো সঙ্গে থাকলে আশা করি এই চ্যানেল থেকে তুমি কিছু না কিছু সাহায্য হবে, মানে প্রাপ্ত হবে। তো চলো শেষ পর্যন্ত দেখো। আজকের যে সেট 16টা মাত্র কোশ্চেন আছে, কারণ পরীক্ষাটা 60 নম্বরের হয়েছিল, তাই 16টা কোশ্চেন আছে। যেহেতু আমরা 2000 মানে একদম শেষের দিকে যাচ্ছি, মানে শুরুর কোশ্চেন দিকে, আমরা যেহেতু 2024 সাল থেকে শুরু করেছি, তার মানে আমরা যাচ্ছি এখন 2005-এর দিকে। যত লাস্টের দিকে যাব, অর্থাৎ শুরুর দিকে, পেছনের দিকে, তত কোশ্চেনগুলো তোমার কাছে একটু ইজি মনে হবে, কারণ তুমি অলরেডি এতগুলো প্র্যাকটিস করে চলে এসছো, প্যাটার্নটাও বুঝতে পারছো, আর জাস্ট থিঙ্ক অ্যান্ড ক্লিক দ্য অ্যান্সার, এটা তুমি আয়ত্ত করতে পারছো। চলো ফার্স্টের অঙ্ক কি বলছে দেখো। একটি জমি 18,700 টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হয়। ওই জমিটি কত টাকায় বিক্রি করলে মালিকের 15% লাভ হবে? তো এটা আমাদের প্রফিট লসের অঙ্ক। তুমি প্রফিট লসের ভিডিও এখন যদি না দেখেছো, প্লেলিস্টে যাও, প্রফিট লস দেখো, আশা করি তোমার কাছে ক্লিয়ার হবে। তো কি বলেছে, জমিটা বিক্রি করেছিল 18,700 টাকায়, এইটা হচ্ছে বিক্রয় মূল্য। তার ফলে কি হয়েছে, 15% ক্ষতি হয়েছে। তাহলে 15% ক্ষতি হয়েছে মানে 15% ক্ষতিতে বিক্রি করেছে, তার মানে ক্রয় মূল্য কত হবে? তার মানে ক্রয় মূল্য কোথা থেকে পাচ্ছি, আমি বিক্রয় থেকে ক্রয় মূল্য দিকে যাচ্ছি, মানে পেছন দিকে পেছোচ্ছি। পেছন দিকে পেছলে উপরে 100 থাকে, আর ক্ষতি যেহেতু, তাহলে 100 থেকে 15 ব্যালেন্স করলে হয় 85। এরপরে এটা বলছে তার 15% লাভ হবে যদি বিক্রি করে, মানে 15% লাভে বিক্রি করলে কত টাকা থেকে বিক্রি করতে হবে। তাহলে এইটা আমার ক্রয় মূল্য হয়ে গেল। এবারে বিক্রি করতে হবে কত টাকায়, না 15% লাভে বিক্রি করতে হবে। সেটা কি করে পাবো, না যেহেতু আমি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য থেকে যাচ্ছি, তার মানে নিচে 100 হবে, 15% লাভে, তার মানে 115 হবে। ব্যাস, এই তোমার গল্প। ঠিক আছে, তো কারাড়ি করো। 5 17 85, 5 2 10, 5 3 15। আর এটা দেখো 17 1 17, 17 1 17, 1100। এবার 23 আর 100 তো আগেই কাটি নাও, 23 আর 1100 গুণ করে দাও। 23 1 23, 2 23 1 23 2 25, মানে 25,300 টাকায় তাকে বিক্রি করতে হবে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট। একটি আয়তক্ষেত্রের প্রস্থ 5 সেমি এবং কর্ণ 13 সেমি হলে ক্ষেত্রটির পরিসীমা কত হবে? বেশ, তো এই তোমার আয়তক্ষেত্র, মানে ছবিটা আয়তক্ষেত্র ধরে নেবে, ঠিক আছে। আয়তক্ষেত্র, প্রস্থ বলেছে কত, 5 সেমি, কর্ণ কত বলেছে, 13 সেমি। তোমার কি চাই, পরিসীমা। পরিসীমা মানে আমরা কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমার দৈর্ঘ্যটা বার করতে হবে প্রথমে। তাহলে দেখো, এইটা একটা যদি আমি সমকোণী ত্রিভুজ ভাবি, এটা অতিভুজ, এটা লম্ব, আর এটা ভূমি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী ভূমি কি করে পাবো, না অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তার মানে তুমি দেখো 169 মাইনাস 25 মানে হলো গিয়ে 144, তার মানে হলো গিয়ে 12, তার মানে দৈর্ঘ্য হয়ে গেল 12। এবার পরিসীমা চাই, পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 5 প্লাস 12 মানে হয়ে গেল 17। এবার তার সঙ্গে 2 গুণ করে দাও, তার মানে 34 সেমি হয়ে গেল আয়তক্ষেত্রটির পরিসীমা। ক্লিয়ার? চলো নেক্সট। একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত হলো 7:9:12। যদি সবচেয়ে বড় বাহু এবং সবচেয়ে ছোট বাহুর অন্তর 15 সেমি হয়, তবে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত? দেখো, এই যে অনুপাতটা দেওয়া আছে না, 7 9 12, এটা থেকেই তুমি দেখতে পাবে যে এইটা হচ্ছে ছোট বাহু, এটা বড় বাহু, আর এটা মেজ বাহু। তোমাকে দিয়েছে কি, বড় বাহু এবং ছোট বাহুর অন্তর। তাহলে ছোট বাহু 7, বড় বাহু 5, এদের অন্তর 5। সেটাই তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে 15 সেমি। তাহলে এক মানে আমি দেখতে পাচ্ছি 5 দিয়ে ভাগ করলে 3 সেমি হয়ে গেল।
এবার তোমাকে চেয়েছে বড় বাহুর দৈর্ঘ্য। বড় বাহু কে? 12, বড় বাহু। তাহলে বড় বাহু যদি 12 হয় তাহলে 1 মানে 3 হলে 12 হলে কত হবে? 3 12 36 সেমি। এইটা হলো বড় বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 630টি জিনিস এক্স, ওয়াই এবং জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেয়া হলো যে এক্স ওয়াই এর থেকে 3 গুণ এবং ওয়াই জেড এর থেকে 5 গুণ জিনিস পেল। এক্স কতগুলি জিনিস পেয়েছিল? বেশ, এটা এক্স নাও, এটা ওয়াই নাও, এটা জেড নাও। কি বলছিল? শেষ দিক থেকে ভাবো। যেমন ভাবে ভাগ করে দেওয়া হলো যে এক্স ওয়াই এর থেকে 3 গুণ এবং ওয়াই জেড এর থেকে 5 গুণ, তার মানে জেড যদি 1 হয় তাহলে ওয়াই জেড এর থেকে 5 গুণ। এবারে ওয়াই যদি 5 হয় তাহলে এক্স ওয়াই এর থেকে 3 গুণ মানে 15 হবে। তাহলে দেখো এদের পাওয়ার, যে জিনিসগুলো পাওয়ার অনুপাত 15:5:1। এখন চেয়েছে এক্স কতগুলো জিনিস পেয়েছে। এক্স পেয়েছে 15টা, কতগুলোর মধ্যে? 15 5 20 21টার মধ্যে, আর আমাদের টোটাল জিনিস ছিল 630। ব্যাস, তাহলে 21 3 63 মানে 30, আর দিকে 3 15 45, আর লাস্ট একটা শূন্য। তাহলে এক্স পাবে 450টি জিনিস। সিম্পল অনুপাত সমানুপাতের অঙ্ক। ওকে, নেক্সট, একটি ঘড়ি প্রতি ঘন্টায় 5 সেকেন্ড করে স্লো হয়ে যায়। যদি রবিবার দুপুরে অর্থাৎ 12টার সময় ঘড়িটির সময় ঠিক করে দেয়া হয়, তবে সোমবার দুপুরে অর্থাৎ পরের দিন দুপুরে ঘড়িটি কি সময় দেখাবে? দেখো, রোববার দুপুর থেকে সোমবার দুপুর আমার সময় হচ্ছে 24 ঘন্টা, ঠিক না? রোববার দুপুর থেকে সোমবার দুপুর আমার সময় হচ্ছে 24 ঘন্টা। প্রতি ঘন্টায় 5 সেকেন্ড করে স্লো হয়ে যাচ্ছে, তাহলে 24 ঘন্টায় আমার স্লো হবে 5 24 120, 120 সেকেন্ড স্লো হবে। তার মানে 2 মিনিট স্লো হয়ে যাবে। তার মানে আজ দুপুর 12টা, কাল দুপুর 12টা, তার মধ্যে 2 মিনিট পিছিয়ে যাচ্ছি। তার মানে কত হবে? 2 মিনিট পিছালে সকালের দিক হয়ে যাচ্ছে, মানে এম হয়ে যাচ্ছে। 2 মিনিট পিছিয়ে দাও মানে 11টা 58 এ এম, অর্থাৎ ঘড়িতে সময় দেখাবে 11টা 58 বাজছে। না 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 না, এটা নয়, এটা নয়। এই অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখবে গুলিয়ে যাবে, পিএম এম দুটোই দিয়ে আছে। আমার মতো 11টা 58 থেকে দম করে দিয়ে চলেছে না। ঠিক আছে, ওকে, চলো নেক্সট। একটি অটোরিকশা 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 2 ঘন্টা 30 মিনিট চলছে, অটোরিকশা যাচ্ছে। যদি সে গন্তব্যস্থলে আরো 1 ঘন্টা পরে পৌঁছায়, তবে অটোরিকশাটি মোট কত দূরত্ব অতিক্রম করেছে? দূরত্ব অতিক্রম করা মানে আমি জানি বেগ গুণিত সময়। তাহলে অটোরিকশার বেগ হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, আর সময় কত? না, 2.5 ঘন্টা ধরে যাচ্ছিল, আরো 1 ঘন্টা যাবে, মোট 3 ঘন্টা 30 মিনিট, মানে 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা মানে এটাকে আমি কি লিখতে পারি? 3 দুনে 6 একে 7 2 ঘন্টা। ঠিক আছে, এটা বাদ দিয়ে দিলাম আমি। তাহলে 2 20 40 আর 7 2 14, মানে 140 কিলোমিটার অটোরিকশাটি পথ যাবে। তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট, 0.5% কে দশমিকে পরিণত করলে তার মান কত হবে? এটা তুমি নিশ্চয়ই পারবে। ভিডিও পজ আর করতে থাকো এবং মিলাতে থাকো। আমি জানি তুমি যদি আগের যে 16টা প্র্যাকটিস করে নিয়েছো না, 16টা সেট, তাহলে এই সেটের আশা করি তুমি 16টা কোশ্চেন আছে বললাম, 16টার ম্যাক্সিমাম 15টা বা 16টাই পারবে তুমি। দেখো, যদি তুমি প্র্যাকটিস করেছো। প্র্যাকটিস না করলে কিন্তু প্র্যাকটিস করো আর পারবেই। পরীক্ষার হলে যাওয়ার আগে তোমার যেমন অঙ্ক রাস্তায় হয়ে যায়। ঠিক আছে, তো 0.5%কে ভাঙলে নিচে 100 দিয়ে দিই, এইটাই গল্প। নিচে 100 মানে দশমিক কি হয়? যতগুলো শূন্য ততগুলো বাম দিকে সরে আসে দশমিকটা। তাহলে 2টো শূন্য আছে মানে দশমিককে 2টো ঘর আগিয়ে দাও, মানে 5 ছিল আরো 2টা ঘর পিছিয়ে। এই তো গল্প। মানে কোথায়? এই যে অপশন বি, ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক না? চলো নেক্সট। 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল। 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে। বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত কত? এই নাও তোমার বর্তমান। 10 বছর আগে, 10 বছর পিছিয়ে যাও, মাইনাস করে দিলাম। ঠিক আছে, বয়স, বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ, অর্থাৎ ছেলের বয়স যদি 1 হয় তাহলে বাবার বয়স হবে 3। 10 বছর পর, 10 বছর আগিয়ে যাও এবারে, বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ, ছেলের বয়স 1 হলে বাবার বয়স দ্বিগুণ হবে। এরপরে তোমাকে চেয়েছে ছেলের বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত, এইখানটায় পার করতে হবে। এটা স্টাইল কি?
প্রথমে দেখবে এই যে অনুপাতগুলো না, এটা গ্যাপটা সমান আছে কিনা। দেখো 1 to 1 গ্যাপ 0, 3 to 2 গ্যাপ 1 সমান নেই। তার মানে এটাকে প্রথমে সমান করতে হবে। কিভাবে সমান করব? এই গ্যাপটা এবার দেখতে হয়। এখানে দেখো গ্যাপ 1, এখানে 2, তার মানে এখানে আমাকে 2 গুণ করতে হবে, তাহলে গ্যাপ সেম হয়ে যাবে। তাহলে 2 দুগুণে 4, 2। এবার দেখো গ্যাপ সেম হয়ে গেছে, 1 করে গ্যাপ হয়ে গেছে না। তাহলে এই গ্যাপটা কি করে পাচ্ছি? 10 বছর এগিয়ে 10 বছর পিছিয়ে, তাহলে 10 10 20, 1 মানে তাহলে 20 হয়ে গেল। তাহলে এইখানে যদি 20 গুণ করে দাও, 10 বছর আগে বাবার বয়স 60 আর পুত্রের বয়স হয়ে গেল 20। কিন্তু তোমাকে চেয়েছে বর্তমান মানে 10 বছর পিছানো ছিল, এবার আগিয়ে যাও, তার মানে 70 আর 30। এবারে এদের তোমার অনুপাত চেয়েছে, 0 0 কাটিয়ে দিলে 7:3 হয়ে যাবে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে না? আর এই পিতা পুত্রের বয়স নিয়ে দেখবে আমি একটা দারুণ ভিডিও বানিয়েছি এরকম। তুমি ওই ভিডিওটা দেখার পর আশা করি তোমার পিতা পুত্রের বয়সের আর আটকানোর কোনো কথা থাকবে না। চলো শোনো। একজন মা এবং তার 6 সন্তানের বয়সের গড় 12 বছর। মার বয়স বাদ দিলে সেই গড় 5 বছর কমে যায়। মার বয়স কত? দেখো মার 6 সন্তান মিলে হয়ে গেল 7 জন, তাদের গড় বয়স 12, তার মানে 7 12 84 হলো টোটাল বয়স। এবার মাকে বাদ দিয়ে দাও, তার মানে হয়ে গেল 6 জন, তখন গড় বয়স 5 বছর কমে যাচ্ছে, মানে 12 ছিল 5 বছর কমে যাচ্ছে, মানে 7 হয়ে গেল, তখন টোটাল বয়স হয়ে গেল 42। তাহলে এইটা বিয়োগগুলি তো মা, যেহেতু মাকে এখানে বাদ দিয়ে দিয়েছি, তাহলে বিয়োগগুলি মায়ের বয়সটা পেয়ে যাবো। 2 করে দিল 2 4 4, 2 করে দিল 4 4 2, 4 করে দিল 4, 42 বছর হয়ে গেল মায়ের বয়স। এটা এভাবে করতে পারো। কিংবা তুমি কিভাবে করবে? গড় 5 বছর কমে গেছে, মানে 5 7 তোমার হচ্ছে কত, 6 7, গড় তো 5 বছর কমে গেছে না, তার মানে গড় যদি 5 বছর কমে যায়, তাহলে আমাদের কত ছিল? 6 বছর, মানে 6 জন, 6 জনের জন্য 5 বছর কমে যাচ্ছে, মানে 30 কমে গেল, আর আগে ছিল গড় 12, তাহলে 42। এইটা হয়ে গেল টোটাল মায়ের বয়স। এভাবেও তুমি হিসাব করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট। নিচের অঙ্কটির মান নির্ণয় করুন। ছেড়ে দেওয়ার ইচ্ছা হচ্ছে? কিছুই নেই, তুমি একটু তাকিয়ে দেখো। একটু প্রথমে এই অঙ্কগুলো দেখেই মনে হবে বাবা পার্বণী পালিয়ে যায়, কিন্তু একটু তাকিয়ে দেখো, অঙ্কগুলো তোমার কাছে খুবই চেনা। কেননা 81 মানে 81 বর্গমূল মানে 9। তাহলে এইখানটা দেখো 9x গুণিত 3 মানে হয়ে গেল গিয়ে 27x। এখানটা দেখো 4 মানে 4 4 16x, বেশ হয়ে গেল। এটা কত হচ্ছে তোমার? 4 4 16x মাইনাস 3 3 9, 9 3 27x। দেখো শুধু উপর নিচে একটা মাইনাসের ডিফারেন্স, যদি মাইনাসটা কোনো একটা থেকে যদি কমন নিই, দুটো সংখ্যা 1 হয়ে যাচ্ছে, 1 হলে কেটে যাবে, তাহলে -1 হয়ে গেল অ্যান্সার। দেখো তুমি কি এগুলো ভেবেছিলে যে এত সোজা হবে? অর্থাৎ এতটাই সোজা, ঠিক না? এতটাই সোজা, কিন্তু শুধু একটু ধ্যান সে দেখলে সংখ্যাগুলো তোমার কাছে চেনা জানা হয়ে যাবে। চলো নেক্সট। যদি y সমান 3x প্লাস 12, y সমান 5 হয়, তবে x এর মান কত? বেশ, তো এটাও y এটাও y, তাহলে y এর মানটা ধরে এখানে বসিয়ে দাও। তাহলে 5 সমান 3x প্লাস 12, তাহলে 3x সমান হয়ে গেল গিয়ে 12টাকে এদিকে নিয়ে চলে যাও, 5 মাইনাস 12 মানে -7, আর x সমান কি হবে? 3 দিয়ে ভাগ করে দেবো, তার মানে -7/3। এই হয়ে গেল x, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। দুটি সংখ্যার যোগফল 45, সংখ্যা দুটির বিয়োগফল, তাদের যোগফলের 1/9 অংশ, সংখ্যা দুটির লসাগু কত? দেখো যোগফলের 1/9, তাহলে যোগফল যদি 9 হয় তাহলে বিয়োগফল হবে 1। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটির যোগফল 9 হলে বিয়োগফল হবে 1। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটি কি করে পাবো? না, সংখ্যা দুটি পেতে গেলে যোগফল প্লাস বিয়োগফল বাই 2, আর একটা যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। এটা তোমরা জানো তো। তার মানে কি, দুটো সংখ্যার যোগফল যদি 9 হয় আর বিয়োগফল যদি 1 হয়, তাহলে এই সংখ্যাটা পাও কি করে? 9 প্লাস 1/2, আর বি কত হবে ছোটটা? 9 মাইনাস 1/2, তাই না? তাহলে সংখ্যাগুলো হয়ে গেলো 5 আর 4। এদের যোগফল কত? 9। সেটাই তোমার কোশ্চেনে বলে দিয়েছে 45। তার মানে 1 মানে কত হচ্ছে? 5। তাহলে সংখ্যাগুলো দেখা হয়ে গেল, একটা 25, একটা 20। এবারে এদের লসাগু চেয়েছে। 25 আর 20 লসাগু কত হবে? 5 5 25, 5 4 20, 4 5 20, 20 5 100, মুখে মুখে हो जाएगा। ऑप्शन ए इज द राइट आंसर। ঠিক আছে না? চলো, একটি নম্বরকে যদি প্রথমে 10% কমিয়ে দিই, তারপর আবার 10% বাড়িয়ে দিই, তবে নম্বরটি কত হবে? এটা তোমার কাছে কি ফর্মুলা আছে? x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এই পার্সেন্টেজ হারে কমবে বা বাড়বে। এটার মান যদি মাইনাস বেড়ায় তাহলে কমবে, যদি প্লাস বেড়ায় বাড়বে। আর প্লাস দিচ্ছি মানে আমি জেনারেলি ফর্মুলা লিখেছি,
প্লাস মানে বাড়লে প্লাস হবে, কমলে মাইনাস হবে। যদি আমি প্রথমটাকে এক্স ধরি, দ্বিতীয়টাকে ওয়াই ধরি, দেখো প্রথমটা কমেছে মানে -10, দ্বিতীয়টা বেড়েছে তার মানে +10, দিয়ে ফর্মুলা অনুযায়ী প্লাস -10 + 10 ডিভাইডেড বাই 100, এটা কেটে যাবে, দুটো শূন্য কেটে যাবে, তাহলে -1%, মাইনাস বাড়লে কমবে, 1% কমবে, অর্থাৎ তোমার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ না মজা? নেক্সট, একজন লোকের কিছু মুরগি এবং কয়েকটি গরু ছিল। যদি তাদের মাথার মোট সংখ্যা 48 এবং পায়ের মোট সংখ্যা 140 হয়, তবে লোকটির কাছে কতগুলি মুরগি ছিল? এটা তুমি অপশন টেস্ট দিয়ে করে নিতে পারো। দেখো কতগুলি মুরগি ছিল, যদি আমি মুরগি ধরি 22টি, তার মানে মুরগি যদি 22টি ধরি, তার মানে আমার গরু থাকবে কত? 6 আর 26টি, গরু থাকবে 26টি। তাহলে এবারে পায়ের সংখ্যাটা মিলিয়ে দেখে নাও না, এর মুরগি দুটো চারটা মুরগির হচ্ছে দুটো করে পা মানে 44, আর গরুর 4টা করে পা, তার মানে 4 6 24, 4 2, 4 2 8 2 10, এটা হচ্ছে 148, 140 বলেছে, তার মানে এই অপশনটা আমার হলো না। ঠিক আছে, এবারে তুমি কি করবে, এইটা যদি নাও তাহলে মুরগি চেয়েছে তো মুরগি 26 ধরে নিলাম, তার মানে পায়ের সংখ্যা হয়ে গেল 52টা। এবারে মুরগি যদি 26 হয়, তাহলে আমার দেখো গরুর সংখ্যা 22, এটা তাহলে পায়ের সংখ্যা কত হয়ে যাবে? 88। এবার 88 2 110 14 140 হয়ে যাচ্ছে, তাহলে পায়ের সংখ্যা মিলে যাচ্ছে টোটাল, তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বা এটা তুমি কিভাবে করতে পারো, এটাকে তুমি এভাবে করতে পারো কি না, মুরগি এক্স ধরে নাও আর গরু ওয়াই ধরে নাও, তাহলে টোটাল মাথার সংখ্যা 48, মানে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 48, আর পায়ের মোট সংখ্যা, মুরগি দুটো করে পা 2x, গরুর 4টা করে পা 4y, মানে হয়ে গেল গিয়ে 140, তাহলে এক্স 2 দিয়ে ভাগ করে দাও, এক্স প্লাস 2 মানে 70। ঠিক আছে, তোমার চেয়েছে কতগুলি মুরগি ছিল, মানে এক্স বার করতে হবে, তাহলে এক্স বার করতে মানে ওয়াইটা কাটিয়ে দিবে, তাহলে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 দিয়ে গুণ করে দেখো 2x প্লাস 2y মানে 96, তাহলে এখান থেকে এটাকে বিয়োগ করে দাও, তাহলে এক্স সমান হয়ে গেল দেখো 26, এভাবে করতে পারো। ঠিক আছে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা খুশি তোমার সুবিধা হয় সেটা করবে। ওকে চলো 15, একটি পাম্প একটি ট্যাঙ্কে 2 ঘন্টায় জল পূর্ণ করতে পারে। ট্যাঙ্কে একটি ফুটো থাকার জন্য সেটিকে পূর্ণ করতে পাম্পটির 2 পূর্ণ 3 ঘন্টা সময় লাগে। সময় লাগে, এটা 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 বাদ দিয়ে দাও। জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময় খালি হয়ে যাবে? বেশ, একটি পাম্প ট্যাঙ্কটিকে 2 ঘন্টায় জলপূর্ণ করে, যদি একটা লিক থাকে, ছিদ্র লিক দিয়ে দিলাম, সেটি হলে 3 × 6 7 3 ঘন্টা সময় লাগে। এটাকে প্রথমে লসাগু করো, লসাগু ভগ্নাংশের লসাগু মানে উপরে লসাগু নিচে গোসাগু, তাহলে উপরে 2 আর 7 আছে, লসাগু করলে 14, আর নিচে হবে 1 আর 3, গোসাগু করলে 1। বেশ, পাম্প তাহলে 1 ঘন্টায় 2 দিয়ে ভাগ করলে 7 ইউনিট জল ভরে, আর যখন লিক সহ থাকে তখন 6 ইউনিট জল ভরে। তাহলে এই যে 1 ইউনিট গ্যাপটা না, এই 1 ইউনিট গ্যাপটা লিক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এবারে কি বলছে, জলপূর্ণ ট্যাঙ্কটি কত সময়ে খালি হবে? তাহলে দেখো পুরো ট্যাঙ্কটিতে জল ধরে 14 ইউনিট, আর লিক 1 ঘন্টায় 1 ইউনিট জল বার করে দেয়, তাহলে 14 ইউনিট জল বার করতে -1 দিয়ে ভাগ করে দাও, তার মানে -1 মানে এখানে মাইনাসটা দেওয়ার কারণ হচ্ছে জল বেরোচ্ছে বলে, অতএব মাইনাস দেওয়া না দেওয়ার কোনো মানে মাইনাসটা দেওয়ার সুবিধা হচ্ছে তুমি বুঝতে পারবে জল বেরোচ্ছে না জল প্রবেশ করছে। ব্যাস 14 ঘন্টা সময় লাগবে, এই গল্প। তাহলে লিক দিয়ে জল বের করতে পুরো ট্যাঙ্কিটি খালি হতে 14 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ না? ঠিক है ना? নল চৌবাচ্চারে কিন্তু আমি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, প্লেলিস্টে যাও, সুবিত্রা নিউজের বুকের তোমার পাটিগণিতের, ওখানে গিয়ে দেখো থরে 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 সাজানো আছে পুরো পাটিগণিতটা। আস্তে আস্তে একটার পর একটা দেখে একদম 0 টু হিরো হয়ে ফিরে এসো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে। 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কটি গোলক তৈরি করে যাবে? এই যে গোলককে গোলাচ্ছে মানে কি, আয়তনটাকে, তাহলে বড় বড় গোলকের আয়তনটাকে ছোট গোলক করতে চাইছি, তাহলে ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করলে আমরা মোট সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে বড় গোলকের আয়তন মানে 4/3 পাই আর কিউব মানে 6 কিউব, আর ছোটটা হচ্ছে 4/3 পাই 2 কিউব। তো এই দুঃখের বিষয় আনন্দের বিষয় 4/3 পাইটা হেঁটে যাবে, তাহলে 6 6 6 2 2 2, ব্যাস একটা করে 2 কাটে দিলে এখানে 3 থাকবে, এখানে 3 থাকবে, এখানে 3 থাকবে, তার মানে হয়ে গেল গিয়ে 27, মানে 27টি গোলক তৈরি করা যাবে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আমাদের বললাম আজকে 16টাই ছিল, শেষ পর্যন্ত যারা দেখলে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক আর কমেন্টে জানাও তুমি কতগুলো পারলে।
এভাবেই তোমার প্র্যাকটিস সেট তৈরি করো, ঠিক আছে? আমি আরো কয়েকদিন যাক, তারপর লাইভ নিয়ে আসবো, প্রতিদিন 20টা করে প্র্যাকটিস সেট, আরো কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি অলরেডি আপলোড করে দিই, ঠিক আছে? তো তখনকে তোমরা প্র্যাকটিস করতে থাকো। আগে জিরো টু হিরো হও, তার জন্য আমাদের প্লেলিস্ট গিয়ে চ্যাপ্টার ওয়াইজ ফলো করে এসো। তারপর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসো, দেখবে তুমি বুঝতে পারছো, তুমি বুঝতে পারবে যে সব কোশ্চেনগুলোই তোমার জানা, ঠিক আছে? তারপরে তো আমরা লাইভ আসবো একদম, ঠিক আছে? চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।